করতে পারো। সো আজকের ক্লাস শেষে এস বনাম টি, তার মানে তোমাকে একটা গ্রাফ দেওয়া আছে, যেই গ্রাফটা দেওয়া আছে হচ্ছে সরণ বনাম সময়। তো সেই গ্রাফটা যে কোনো কিছু হতে পারে, সেই গ্রাফটা এরকম করে ঢালবে, উপরে উঠে গেল, সেই গ্রাফটা এরকম কোনাকুনি চলে গেল, ঠিক আছে। এটা তোমাদের আঁকার দরকার নাই, জাস্ট দেখে নাও, সবাই জাস্ট দেখে নাও। ধরো এই গ্রাফটা এইভাবে চলে গেল, এরপরে গ্রাফটা কিছুটা এক্স এক্সিসের সমান্তরালে গেল, তারপর এখান থেকে হয়তো গ্রাফটা কিছুটা এই রকম নিচে নেমে এলো, এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটলো। এইরকম একটি গ্রাফ তোমাকে দিয়ে দেওয়া আছে। তোমাকে যদি বলে যে উপরের যেই গ্রাফটি আছে সেই গ্রাফটিকে কি করো, সেই গ্রাফটিকে তুমি কনভার্ট করো। তুমি কোথায় কনভার্ট করবে এই গ্রাফটিকে? তোমাকে বলা হলো সেই গ্রাফটিকে তুমি ভি বনাম টি তে কনভার্ট করো। গ্রাফ কনভার্সন মেইনলি আমরা আজকের ক্লাসে মানে শুরুতে অনেকগুলো ছোট 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 গ্রাফ দেখব। শুরুতে অনেকগুলো ছোট 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 গ্রাফ দেখার পরে একদম শেষ পর্যন্ত আজকের ক্লাসে আমরা গিয়ে কি করতে চাই, আমরা গ্রাফকে কনভার্ট করতে পারতে চাই। একটা গ্রাফ থেকে আমরা আরেকটা গ্রাফে যেতে চাই। এস বনাম টি দেওয়া আছে, আমি ভি বনাম টি তে যেতে চাই, অথবা আমি এ বনাম টি তে যেতে চাই। তার মানে বেগ বনাম সময় বা ত্বরণ বনাম সময়, এই জায়গাটায় আমি সুইচ করে যেতে চাই। তো এই জিনিসটা আমাদের শেখাটা খুবই জরুরি। এটা কি বোর্ড পরীক্ষা বলো, এটা কি পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, কারো যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে তাহলেও খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায়ও আসতে পারে। ঠিক আছে আয়শা, অডিওটা কানেক্ট করতে হবে। আয়শা আপু, আয়শা অডিওটা কানেক্ট করা লাগবে। অডিওটা কানেক্ট করলেই তুমি শুনতে পাবে আমাদের কথা। ঠিক আছে আয়শা, আয়শাকে কেউ একটু দ্রুত জানিয়ে দাও যে ওর অডিওটা কানেক্ট করা প্রয়োজন। আমি বারবার বলে দিয়েছি অডিওটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, আমি চলে আসি হচ্ছে আমরা শুরুতে ছোট ছোট কিছু গ্রাফ দেখব বলেছি। শুরুতে ছোট ছোট কিছু গ্রাফ দেখব, আস্তে আস্তে আমরা বড় বড় গ্রাফের দিকে আগাবো। তাহলে প্রথমেই চলে আসো, আমি যেই গ্রাফটা দেখব সেই গ্রাফটা আমি দেখব হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আমি শুরুতেই তোমাদেরকে ক্লিয়ার করে দিব যে ধরো কোনো একটা গ্রাফ আমি আঁকলাম, তো সেই গ্রাফটা কি মূল বিন্দু থেকে শুরু হবে নাকি মূল বিন্দুর ডান পাশ থেকে শুরু হবে বা মূল বিন্দুর বাম পাশ থেকে শুরু হবে, এইটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, গ্রাফ অনেক সময় কিছু গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হয়, কিছু গ্রাফ ডান পাশ থেকে শুরু হয়, কিছু গ্রাফ বাম পাশ থেকে শুরু হয়। তাহলে খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খুব ছোট্ট একটা এক্সাম্পল। সেটা হচ্ছে ধরো যদি এরকম হয় সমবেগ, তো সমবেগের জন্য তুমি একটা সূত্র জানো, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তো সমীকরণের ডান পাশে তুমি টি এর ভ্যালু বসাও 0। টি এর ভ্যালু বসালে এস এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু 0 বসালে এস এর ভ্যালু হবে 0। তার মানে এই গ্রাফটি শুরু হবে কোত্থেকে? এই গ্রাফটি শুরু হবে হচ্ছে মূল বিন্দু থেকে। যে একটি গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হয় কখন? এই ঘটনা যখন ঘটবে তখন গ্রাফটি শুরু হবে মূল বিন্দু থেকে। আরো একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো আরো একটি ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ, এস ইকুয়ালস টু, আপাতত এই সমবেগ কথাটি তোমার প্রয়োজন নেই, আপাতত সমবেগ কথাটি প্রয়োজন নেই। ধরো এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সমীকরণের ডান পাশে তুমি টি এর ভ্যালু বসাও 0। তো টি এর ভ্যালু 0 বসালে এই টি এর ভ্যালু 0, এই টি এর ভ্যালু 0, পুরো ইকুয়েশনটি 0 হয়ে যাবে। অর্থাৎ তখন এস এর ভ্যালু কি হয়ে যাবে? এস এর ভ্যালু হয়ে যাবে 0। অর্থাৎ এই গ্রাফটি শুরু হবে কোত্থেকে? এই গ্রাফটি শুরু হবে হচ্ছে মূল বিন্দু থেকে বা 0 0 থেকে। অর্থাৎ সমীকরণের যে কোনো একটি চলকের মান 0 বসালে, বা সহজ বাংলা কথায় স্বাধীন চলক এক্স এক্সিস বরাবর, এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, কোনো একটি গ্রাফ যখন আমরা আঁকি সচরাচর আমরা যে কাজটা করি, সমীকরণের ডান পাশে যাকে আমরা রাখি তাকে আমরা বলি হচ্ছে স্বাধীন চলক। এবং স্বাধীন চলকটা বসবে কোথায়? স্বাধীন চলকটা বসবে হচ্ছে এক্স এক্সিস বরাবর। এবং নির্ভরশীল চলকটা বসবে কোথায়? নির্ভরশীল চলকটা বসবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। যেমন ধরো এই যে সমীকরণ, আমার কথা শুনতে পাচ্ছি সবাই? আমার কথা শুনতে পাচ্ছি? আমি ধীরে ধীরে যাব যাতে কারো কোনো অসুবিধে না হয়। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, তো ওই সমীকরণটাই খেয়াল করো। সমবেগ তোমরা জানো এই এস ইকুয়ালস টু ভিটি তে, তৌহিদুল ইসলাম ধন্যবাদ। এস ইকুয়ালস টু ভিটি, থ্যাংক ইউ ফাতেমা। এস ইকুয়ালস টু ভিটি তে ভি জিনিসটা কি? ভি জিনিসটা হচ্ছে সমবেগ।
তো সমবেগ মানে আমি এখানে বলতে পারি যে এই সমীকরণে বেগটা কি আছে, বেগটা আছে হচ্ছে ধ্রুবক বা বেগটা আছে হচ্ছে কনস্ট্যান্ট। তো বেগটা যদি কনস্ট্যান্ট থাকে এই সমীকরণটাকে চাইলে কি লেখা যায়, এই সমীকরণটাকে চাইলে লেখা যায় এস সমানুপাতিক হচ্ছে টি। তাহলে সমানুপাতিক চিহ্নের, এটিও আরেকটি ভালো শিক্ষা আমাদের জন্য, সমানুপাতিক চিহ্নের ডান পাশে কে থাকবে, সমানুপাতিক চিহ্নের ডান পাশে থাকবে হচ্ছে স্বাধীন চলক, আর সমানুপাতিক চিহ্নের শুরুতে বা বাম পাশে কে থাকবে, শুরুতে বা বাম পাশে থাকবে হচ্ছে নির্ভরশীল চলক। ঠিক আছে, তাহলে গ্রাফের একটু বেসিক কথাবার্তাগুলো বলে ফেললাম। স্বাধীন চলক যেটা সমানুপাতিকের ডান পাশে, সেটাকে আমরা বসাবো কোথায়, এক্স এক্সিস বরাবর। নির্ভরশীল চলক যেটি সমানুপাতিকের বাম পাশে, সেটিকে আমরা বসাবো কোথায়, সেটিকে আমরা বসাবো হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। কোন একটি গ্রাফ 0 থেকে শুরু হবে কি হবে না, মানে মূল বিন্দু থেকে মূল বিন্দুগামী গ্রাফ হবে কি হবে না, এটা কার উপর ডিপেন্ড করবে, মূল বিন্দুগামী গ্রাফ হবে কি হবে না, মূল বিন্দুগামী গ্রাফ হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে যদি গ্রাফটি কি হয়, যদি গ্রাফটি যে কোনো একটি চলকের মান 0 বসালে, যে কোনো একটি চলকের মান 0 বসালে যদি আরেকটি চলকের ভ্যালু কি হয়, 0 হয়ে যায়। একটি চলক, ধরো এখানে সমীকরণের ডান পাশে তুমি টি এর ভ্যালু 0 বসালে যদি এস এর ভ্যালু 0 আসে, তাহলে গ্রাফটি শুরু হবে কোত্থেকে, গ্রাফটি শুরু হবে মূল বিন্দু থেকে। আর যদি ওরকম না হয়, যেমন ধরো আরেকটি ইকুয়েশন, এটাও তোমার খুব একদম পরিচিত কমন একদম বাড়ির কাছের একটি ইকুয়েশন, সেটি হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটি তো তোমরা ছোটবেলা থেকে দেখে এসেছো, সেই ক্লাস 2 থেকে পড়ো তোমরা এই ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনে তুমি টি এর ভ্যালু 0 বসাও, এই ইকুয়েশনে যদি আমরা টি এর ভ্যালু 0 বসাই তখন ভি এর ভ্যালু হয়ে যায় ইউ। তার মানে টি এর মান 0 বসালে ভি এর মান হচ্ছে ইউ। অর্থাৎ এই ইকুয়েশনের গ্রাফটা আমরা যখন আঁকবো, এই যে ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এই ইকুয়েশনের গ্রাফটা আমরা একটু পরে গিয়েই আঁকবো, একটু পরে গিয়েই আমরা আঁকবো। তখন আমরা দেখবো যে এই সমীকরণের গ্রাফের ভ্যালু, মানে গ্রাফটা 0 বিন্দু থেকে শুরু হবে না। তাহলে এটা হচ্ছে প্রথম কথা, যে কখন 0 থেকে শুরু হবে, এই সব কেসে 0 থেকে শুরু হবে, আর এই সব কেসে 0 থেকে শুরু হবে না। বুঝতে পেরেছি নিশ্চয়ই? ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দিয়ে গেলাম। আচ্ছা, চলে যাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছিস আমার কথা, ফাতেমা, তাহমিদ, আয়শা, নুসরাত, যারা সবাই আছিস। আচ্ছা, তিনটা রাশিমালা আমাদের আছে গতিবিদ্যায়। মূলত আমরা তিনটা রাশিমালা নিয়ে কাজ করি। একটা হচ্ছে সরণ, এস, এস দিয়ে আমরা বুঝাই হচ্ছে সরণ, আমরা জানি এটা। ভি দিয়ে আমরা বুঝাই হচ্ছে বেগ, এবং এ দিয়ে আমরা কি বুঝাই, এ দিয়ে আমরা বুঝাই হচ্ছে ত্বরণ। তো এদের মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে, এদের মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে। সম্পর্কগুলো কিরকম, সম্পর্কগুলো হচ্ছে, যদি আমরা সরণকে কি করি, যদি আমরা সরণকে করি হচ্ছে ডিডিটি, সরণকে আমরা ডিডিটি করলে কি পাবো, অর্থাৎ সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে আমরা পাবো হচ্ছে বেগ। আবার বেগকে যদি আমরা ডিডিটি করি, বেগকে যদি আমরা ডিডিটি করে দেই, বেগকে ডিডিটি করে দিলে আমরা কি পাবো, বেগকে ডিডিটি করে দিলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। এটা একদম সিম্পল একটা কথা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আবার এরকম কিছু ব্যাপার আছে যে আমরা কি করি, গ্রাফ থেকে বিভিন্ন ধরনের ক্ষেত্রফল অ্যানালাইসিস করি, ক্ষেত্রফল অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করি। তাহলে সেই সংক্রান্ত একটু কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আমার গ্রাফটি হয় হচ্ছে, যদি আমার গ্রাফটি হয় হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ, কি গ্রাফ বললেন ভাইয়া, ভি বনাম টি, বেগ বনাম সময়। তাহলে ভি বনাম টি গ্রাফে যে আবদ্ধ ক্ষেত্রফল থাকবে, যে আবদ্ধ এরিয়া থাকবে, সেই আবদ্ধ এরিয়া দিয়ে কি বোঝানো হবে, সেই আবদ্ধ এরিয়া দিয়ে বোঝানো হবে হচ্ছে সরণ। ভি বনাম টি গ্রাফে আবদ্ধ এরিয়া দিয়ে কি বোঝানো হবে, ভি বনাম টি গ্রাফে আবদ্ধ মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল দ্বারা কি বুঝাবে, মোট ক্ষেত্রফল দ্বারা বোঝানো হবে হচ্ছে সরণ। আচ্ছা, আর যদি এরকম হয় যে গ্রাফটি হয়ে যায় হচ্ছে এ বনাম টি, ত্বরণ বনাম সময়,
ঠিক আছে, গ্রাফটি যদি হয়ে যায় এ বনাম টি এর গ্রাফটি যদি হয়ে যায়, ভাইয়া এটা ফ্রি ক্লাস না, এই ক্লাসটি করার জন্য সবাই লাখ লাখ টাকা দিয়ে জয়েন করেছে। তুমি যদি না দিয়ে থাকো এখনই আমাকে টাকাটি প্রদান করো। কে রে এটা? এ বনাম টি, যদি একটি এ বনাম টি গ্রাফ হয়, এ বনাম টি গ্রাফ যদি হয়, তাহলে এই এ বনাম টি গ্রাফে যে আবদ্ধ ক্ষেত্রফল, সেই আবদ্ধ ক্ষেত্রফল দ্বারা কি বোঝানো হবে? সেই আবদ্ধ ক্ষেত্রফল দ্বারা বোঝানো হবে হচ্ছে বেগের মান। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গড় বেগটা কত, গড় বেগ। ঠিক আছে, আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা যখন পড়েছি, গতিবিদ্যা চ্যাপ্টারটা যদি আমাদের পড়া থাকে তাহলে নিশ্চয়ই আমরা গড় বেগ, সমবেগ, অসমবেগ, ঠিক আছে, তাৎক্ষণিক বেগ, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের বেগের ক্ল্যারিফিকেশন নিয়ে আমরা নিশ্চয়ই কথাবার্তা বলেছি। ঠিক আছে, বেগের এই বিভিন্ন ধরনের ভার্সিটিলিটি আছে, এইসব নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আচ্ছা, তাহলে এই যে এই পাশে কিছু বাংলা কথাবার্তা লিখেছি, এগুলো আমাদেরকে ম্যাথে হেল্প করবে, এগুলো আমাদেরকে তাহলে ছোট ছোট কিছু গ্রাফ দেখতে চাই, ছোট ছোট কিছু গ্রাফ দেখব। এরপরে আমরা যেটা মেইন গ্রাফ ট্রান্সফরমেশন, ভি বনাম টি গ্রাফ থেকে এ বনাম টি, এ বনাম টি থেকে এস বনাম টি, এস বনাম টি থেকে আবার ভি বনাম টি, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, সরণ বনাম সময় দেওয়া আছে, এটা থেকে বেগ বনাম সময় যেতে চাই। ঠিক আছে, এবং যারাই আছো, সেটা তুমি ফার্স্ট ইয়ারে থাকো, সেকেন্ড ইয়ারে থাকো, এইচএসসি থার্ড ইয়ারে থাকো, যে ইয়ারেই থাকো না ভাই, গ্রাফ ট্রান্সফরমেশন তোমার লাগবেই, কারণ বোর্ড পরীক্ষায় আসবে এবং যে কোনো ভালো কলেজের টেস্ট বা ইয়ার ফাইনালেও চলে আসতে পারে। ঠিক আছে, গ্রাফ অ্যানালাইসিস আসবেই। ঠিক আছে, আসো ফার্স্টে আমরা দেখবো কার গ্রাফ? ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সমবেগের গ্রাফ। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সমবেগের গ্রাফ। সমবেগ মানে তোমরা জানো, সমবেগ মানে ভেলোসিটিটা কি থাকবে? ভেলোসিটিটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, সমবেগের জন্য তোমাদের আসলে একটাই মাত্র জাতীয় সূত্র আছে, সেটা কি? সেটা হচ্ছে s ইকুয়ালস টু ভিটি। তাহলে s ইকুয়ালস টু ভিটি, এই সূত্রটা যদি তোমার জানা থাকে, তাহলে এবারে আসো আমরা শুরু করে ফেলি সমবেগের গ্রাফ আঁকা। সমবেগের গ্রাফ আঁকা আমরা শুরু করে দিচ্ছি। আমি ধরে নিলাম প্রথমে যেই গ্রাফটি আমি আঁকছি, সেই গ্রাফটি আমি আঁকবো এস বনাম টি। এস বনাম টি এর গ্রাফটি আমি আঁকছি, অর্থাৎ আমি আঁকছি হচ্ছে সরণ বনাম সময়। তো সরণ বনাম সময় তুমি খেয়াল করো, এস ইকুয়ালস টু ভিটি, এবং বলেছিলাম যে কোনো একটি গ্রাফ কেন মূল বিন্দু থেকে শুরু হবে সেটা আমি আলোচনা করেছি। টি এর মান 0 বসালে এস এর মান 0, তার মানে গ্রাফ শুরু হবে কোত্থেকে? মূল বিন্দু থেকে। আচ্ছা, এর পরের কথাটা হচ্ছে খেয়াল করো, টি এর উপরে পাওয়ার কত, এটা কারো লেখার দরকার নাই, সবাই তাকিয়ে দেখবো, শুধু কারো লেখার দরকার নেই, সবাই শুধু তাকিয়ে দেখবো। টি এর পাওয়ার হচ্ছে 1, এস এর পাওয়ারও হচ্ছে 1। তো এইটা আসলে কি? এটা আসলে তোমার অতি পরিচিত সরল রেখা y ইকুয়ালস টু mx এর মতো। অর্থাৎ এই গ্রাফটি কি হবে? এই গ্রাফটি হবে হচ্ছে একটি মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এই গ্রাফটি কি? এই গ্রাফটি হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। এইটা হচ্ছে এস বনাম টি এর গ্রাফ। আচ্ছা, এবারে আমি সমবেগের গ্রাফই আঁকবো। সবাই শুনে রাখো, আমি কিন্তু এই পৃষ্ঠায় যতগুলো গ্রাফ আঁকবো সবগুলো গ্রাফ হবে সমবেগের। সবগুলো গ্রাফ কার হবে? সবগুলো গ্রাফ হবে সমবেগের। কিন্তু এবার আমি চলকটা পরিবর্তন করছি, এবার আমি আঁকবো ভি বনাম টি। টি দ্বারা সময় বোঝায়, সেটা বুঝতে তোমাদের কারণ নিশ্চয়ই বাকি নেই। ভি দ্বারা আমরা বুঝাচ্ছি বেগ। এবং দেখো, শুরুতেই তোমাকে আমি কি বলে দিয়েছি? শুরুতেই আমি বলে দিয়েছি সমবেগ। তো সমবেগ মানে কি? সমবেগ মানে ভেলোসিটি অলওয়েজ কি থাকবে? ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সময় বাড়তে থাকবে, সময় বাড়তে থাকবে। টাইমের ভ্যালু বাড়ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 50 সেকেন্ড, কিন্তু ভেলোসিটি বাড়বে না, ভেলোসিটি অলওয়েজ একই থাকবে। তাহলে ভেলোসিটি যদি একই থাকে, তাহলে এই হচ্ছে ভেলোসিটি একই থাকলো। এবং এই যে সরল রেখাটা পেলাম, এই সরল রেখাটাতে আমরা কি বলবো? এই সরল রেখাটাতে আমরা বলবো যে এখানে ভেলোসিটিটা কি আছে? ভেলোসিটিটা এখানে কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, আচ্ছা, আবার আরেকটু কথা থাকে, আরেকটু কথা কোথায় থাকে? সেটা হচ্ছে এই যে এস বনাম টি এর যে গ্রাফটা আমি আঁকছি, সবাই খেয়াল করো, এই যে এস বনাম টি, তো এই গ্রাফের মধ্যে যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা সময়ের জন্য যে কোনো একটা সরণ যদি তুমি ধরে নাও, তাহলে এখান থেকে একটা থিটার ভ্যালু তুমি পেয়ে যাও। তো
তো তুমি যদি সময়ের মান জানো, এক্স এক্সিস বরাবর আমি কি বসাইছি, এক্স এক্সিস বরাবর আমি বসাইছি হচ্ছে সময়, এবং ওয়াই এক্সিস বরাবর আমি কি বসাইছি, ওয়াই এক্সিস বরাবর আমি বসাইছি হচ্ছে সরণ। তাইলে এখান থেকে ট্যান থিটা সমান তুমি কি পাবা, ট্যান থিটা তুমি সমান পাবা হচ্ছে এস বাই টি সমান সমান, এখান থেকে তুমি কি পাইলা, এখান থেকে তুমি পাইলা হচ্ছে ভি। তাহলে এখান থেকে আরেকটি ইনফরমেশন তুমি পাইলা, কি ইনফরমেশন পাইলা ভাই, এস বনাম টি গ্রাফে, এস বনাম টি গ্রাফে যেই ঢালটা আমরা পাবো, ঢাল, ট্যান থিটা দিয়ে কি বুঝায়, ট্যান থিটা দিয়ে তো ঢাল বুঝায়। তাহলে এস বনাম টি গ্রাফে যেই ঢালটা আমরা পাবো, সেই ঢালটা আমাদেরকে কি নির্দেশ করবে, সেই ঢালটা আমাদেরকে বেগের মান নির্দেশ করবে। এস বনাম টি গ্রাফের যেই ঢালটা আমরা পাচ্ছি, সেই ঢালটা কি করছে, সেই ঢালটা বেগের মান নির্দেশ করছে। খুবই চমৎকার একটা ইনফরমেশন, খুবই চমৎকার ইনফরমেশন। এবং এই বেগের মান সবসময় যে সমবেগ হবে, একই রকম থাকবে সেরকম না, বেগের মান অসমবেগও হইতে পারে। তো এখানে হবে না, খেয়াল করো, যেহেতু আমি গ্রাফটা তো আঁকছি হচ্ছে সমবেগের জন্য, তো ধরো এখানে যদি আমি অন্য আরেকটা জায়গায় আরেকটা অ্যাঙ্গেল নিতাম, যে এখানে আরেকটা লাল রঙের আরেকটা গ্রাফ, লাল রঙের আরেকটা রেখা টান দিলাম, যে এখানে আরেকটা সময় নিছি আরেকটা বেগ নিছি, তো আরেকটা সময় আরেকটা বেগ নিলে এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, এই অ্যাঙ্গেলটা আর আগের অ্যাঙ্গেলটা বেসিক্যালি এরা সবাই সমান হবে। এই সরল রেখার এই যে বক্ররেখাটা, এই যে কোনাকুনি যে বক্ররেখাটা চলে গেছে, কোন বক্ররেখাটার কথা বলছেন ভাইয়া, এই যে এই বক্ররেখাটার কথা বলছি ভাইয়া, এই যে বক্ররেখাটা ভাইয়া সোজাসুজি চলে গেছে, এই বক্ররেখার সকল বিন্দুতে তো আসলে বেগের মান সমান, ঢাল অলওয়েজ সমান থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমবেগের জন্য তোমরা দুইটা গ্রাফ দেখতে পেলে, সমবেগের জন্য তোমরা দুইটা গ্রাফ দেখতে পেলে, একটা হচ্ছে এস বনাম টি, আরেকটা হচ্ছে ভি বনাম টি। সমবেগের আরেকটা গ্রাফ, এটা পরীক্ষায় হয়তো শুধু এই গ্রাফটা তোকে কখনো লিখতে দিবে না, কিন্তু ওই যে বারবার আমি বলতেছি যে আমরা আসলে কি দেখতে চাই, আজকে গ্রাফ ট্রান্সফরমেশন শিখতে চাই। সো ওই গ্রাফ ট্রান্সফরমেশনে গেলে এই জিনিসটা তো লাগতে পারে, সেটা হচ্ছে এ বনাম টি এর গ্রাফ। দ্যাট মিনস এ দ্বারা কি বুঝায়, এ দ্বারা কি বুঝায়, এ দ্বারা বুঝায় হচ্ছে ত্বরণ, এ দ্বারা বুঝায়, সিলভিয়া তুমি একটু সাথে থাকো আমার, আমি এই গ্রাফটি শেষ করেই তোমার কথাটি তোমাকে আবার জানিয়ে দিচ্ছি। এই এ বনাম টি গ্রাফে কি বুঝায়, এ বনাম টি গ্রাফে বুঝায় হচ্ছে ত্বরণ। তো খেয়াল করো, সমবেগ, ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট, তো ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট মানে এখানে এক্সিলারেশন কত, ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট মানে এক্সিলারেশনের ভ্যালু জিরো। দ্যাট মিন্স এখানে একটা জিরো লাইন সামনে এগিয়ে যাবে, অথবা আমি বলতে পারি এই গ্রাফে আসলে কোনো কিছু থাকবে না, একটা জিরো লাইন সামনে এগিয়ে যাবে, একটা জিরো লাইন সামনে এগিয়ে যাবে, অথবা গ্রাফে আসলে কোনো কিছু থাকবে না। আমি লাইনটা আরেকবার এঁকে দিচ্ছি, জাস্ট এখানে গ্রাফে কোনো কিছু না রাখলেই চলে, গ্রাফে কোনো কিছু না রাখলেই চলে। আমি এক্সিলারেশনের ব্যাপারটা আবার বলছি, সবাই খেয়াল করো, সবাই এখন এই যে 3 নম্বর যে গ্রাফটা আছে, 3 নম্বর যে গ্রাফটা আছে ত্বরণ বনাম সময়, এই গ্রাফটার দিকে সবাই খেয়াল করব। ত্বরণ বনাম সময়, যারা বুঝতে পারোনি অবশ্যই ত্বরণ বনাম সময়, যারা বুঝতে পেরেছো ধৈর্য ধরে 1 মিনিট বসো। সেটা হচ্ছে আমরা গ্রাফ আঁকতেছি কিসের জন্য, আমরা গ্রাফ আঁকতেছি সমবেগের জন্য, সমবেগ। এই পৃষ্ঠায় তুমি যতগুলো গ্রাফ দেখতে পাচ্ছ, আমি এখানে 3টা গ্রাফ আঁকছি, এই 3টা গ্রাফই কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই 3টা গ্রাফই রিপ্রেজেন্ট করতেছে সমবেগ। তার মানে বেগের মান সবসময় সমান। তো বেগের মান সমান মানে এক্সিলারেশনের ভ্যালু কত, ত্বরণের মান কত, ত্বরণের মান 0। কোনো ত্বরণ আছে এখানে, কোনো ত্বরণ নাই, এখানে কোনো ত্বরণ নাই, অর্থাৎ সময় যত আগাবে বেগের মান একই থাকবে, ত্বরণের মান থাকবে হচ্ছে 0। অর্থাৎ এক্স এক্সিস বরাবর ত্বরণের একটা লাইন চলে গেছে, অর্থাৎ জাস্ট একটা লাইন, ওখানে আসলে কোনো লাইন নাই, দেয়ার ইজ নাথিং। ভূমিকে স্পর্শ করে একটা লাইন চলে গেছে, তো ভূমিকে স্পর্শ করে একটা লাইন চলে গেছে মানে কি, সবাই আমার স্পটলাইটটা ফলো করি, সবাই এই যে স্পটলাইটটা ফলো করো, ভূমিকে স্পর্শ করে একটা লাইন চলে গেছে, দ্যাট মিন্স এখানে জিরো, এক্সিলারেশন কত, জিরো। যদি আমি যেটা বলতে চাচ্ছি, যদি একটু উপরের দিকে উঠতো তাইলে আমি বলতাম যে এক্সিলারেশনের একটা ভ্যালু আছে, যদি একটু নিচের দিকে নামতো তাইলেও আমি বলতে পারতাম এক্সিলারেশনের একটা ভ্যালু আছে। কিন্তু এই যে লাইন এক্স এক্সিস স্পর্শ করে চলে গেছে, এই লাইনে এক্সিলারেশনের ভ্যালু কত, এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে জিরো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রামিস, অনন্যা, যারাই বুঝতে চেয়েছিলে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, আর ঢালের ব্যাপারটা যেটা বলেছিলাম সিলভিয়া শুনতে চেয়েছিলি, এই কথাটি তোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটিকে তুই অবশ্যই নোট করে রাখ। সেটা হচ্ছে এস বনাম টি গ্রাফে, সরণ বনাম সময় গ্রাফে ঢাল দিয়ে আমরা কি বুঝাই? ঢাল দিয়ে আমরা বুঝাই বেগ। তো এই গ্রাফে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছিস, এই লাইনের ঢাল সর্বদা একই। রামিজ তুমি খুবই চমৎকার একটা প্রশ্ন করেছো। ওয়ালাইকুম সালাম মাকসুদা। রামিজ তুমি খুব চমৎকার একটা প্রশ্ন করেছো, সেকেন্ড এবং থার্ড গ্রাফের ঢাল বের করা যাবে কিনা? হ্যাঁ যাবে, সেকেন্ড গ্রাফের ঢাল বের করা যাবে। সেকেন্ড গ্রাফের ঢালের ভ্যালু হবে 0, সেকেন্ড গ্রাফের ঢালের ভ্যালু হবে 0। আর থার্ড গ্রাফে অ্যাকচুয়ালি কোনো ঢাল নাই, বেসিক্যালি থার্ড গ্রাফে কোনো লাইন নাই, থার্ড গ্রাফের কোনো লাইন নাই। রামেশ, আমি ত্বরণের গ্রাফগুলো দেখে ফেলবো, সমতরণ, এরপরে দেখে ফেলবো সমমন্দন, এরপরে আমরা যেটা দেখতে চাই সেটা দেখবো। হ্যাঁ ওয়ালাইকুম সালাম মাকসুদা, কথা বলেছি তোর সাথে একবার, খেয়াল করিস না বোধহয়। সমতরণ মানে কি? সমতরণ মানে এক্সিলারেশনটা কি থাকবে? এক্সিলারেশনটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা চলে আসি সমতরণের জন্য। আমি ফার্স্টে কোন চলকের সাহায্যে গ্রাফটা আঁকতে চাচ্ছি? সমতরণের জন্য প্রথমে আমি আঁকতে চাচ্ছি এস বনাম টি চলকের সাহায্যে, এস বনাম টি। ঠিক আছে, এস বনাম টি। তো এস বনাম টি এর গ্রাফটা আমি যদি আঁকতে চাই, আমি গ্রাফের সূত্রটা জানি, এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সমীকরণেও খেয়াল করো, টি এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে এস এর ভ্যালু হবে 0। তার মানে গ্রাফ শুরু হবে কোত্থেকে? গ্রাফ শুরু হবে হচ্ছে 0 0 থেকে, গ্রাফ শুরু হবে হচ্ছে 0 0 থেকে। একটা মিনিট, চলে আসো, খেয়াল করো টি এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত? টি এর উপরে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এস এর উপরে পাওয়ার কত? এস এর উপরে পাওয়ার হচ্ছে 1। তাহলে এই সমীকরণটা y ইকুয়ালস টু mx স্কোয়ারের মতো, অর্থাৎ এইটা হবে হচ্ছে একটি পরাবৃত্তের সমীকরণ। y ইকুয়ালস টু mx স্কোয়ার, কেন? কারণ টি এর উপরে পাওয়ার হচ্ছে 2, টি এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে টি যদি 4 হয় এস হয়ে যাবে কত? 16। টি যদি 5 হয় এস হয়ে যাবে কত? 25। নিশ্চয়ই বুঝতে পারছি, নিশ্চয়ই বুঝতে পারছি, এটা হচ্ছে এস বনাম টি। আচ্ছা এবার চলে আসি, এবার চলে আসি হচ্ছে ভি বনাম টি, এবার চলে আসি হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ। ঠিক আছে, ভি বনাম টি এর গ্রাফ এবার আমরা দেখে ফেলবো। কার জন্য ভি বনাম টি এর গ্রাফ? সমতরণ। ভাই এই পৃষ্ঠায় 4টা গ্রাফ আঁকবো, এই পৃষ্ঠায় আমি সর্বমোট 4টা গ্রাফ আঁকবো। 4টা গ্রাফেরই প্রথম পরিচয় হচ্ছে এরা সমতরণকে রিপ্রেজেন্ট করবে, ত্বরণ। এবার আমি গ্রাফ আঁকবো হচ্ছে বেগ বনাম সময়। আচ্ছা বেগ বনাম সময়ের ইকুয়েশন তুমি জানো, বেগ বনাম সময়ের ইকুয়েশন কি? ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। তাইলে এই সমীকরণ থেকে তোমরা জানো টি এর ভ্যালু যদি 0 হয় ভি এর ভ্যালু 0 হয় না। টি এর ভ্যালু 0 হলে ভি এর ভ্যালু 0 হয় না, ভি এর একটা ভ্যালু থাকে, ভি এর ভ্যালুটা কত? ইউ। ভি কে তুমি কোন এক্সিস বরাবর বসিয়েছো? ভি কে তুমি বসিয়েছো ওয়াই এক্সিস বরাবর। তাহলে ধরে নিলাম এই যে এইটুকু উলম্ব তলে এইটুকু ভ্যালু কার? এইটুকু ভ্যালু হচ্ছে ইউ। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে ভি সমান এটি। সো ভি সমান এটি এর গ্রাফটা কিরকম হবে? এই হবে হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি এর গ্রাফ। বুঝতে পেরেছি, এটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। ইকুয়েশন দিয়ে তোমরা গ্রাফ মনে রাখতে পারো, অনেকেই ইকুয়েশন দিয়ে গ্রাফ মনে রাখে, অনেকেই ইকুয়েশন দিয়ে গ্রাফ মনে রাখে, ইকুয়েশন দিয়েও গ্রাফ মনে রাখা যায়, এইটাও বেশ ভালো একটি বুদ্ধি। আচ্ছা এখন যদি কখনো এরকম হয়, যদি কখনো এরকম হয় যে যদি আদিবেগ ইউ এর ভ্যালু হচ্ছে 0, আমাকে বলে দিল যে শূন্য আদিবেগ থেকে একটা বস্তু যাত্রা শুরু করেছে। তো শূন্য আদিবেগ থেকে যদি একটা বস্তু যাত্রা শুরু করে তাহলে এবার যদি সেই বস্তুটার জন্য আমরা কি করি? সেই বস্তুটার গতির সূত্রটা আঁকতে চাই, কোন কোন চলকের সাহায্যে আমরা আঁকবো? আমরা আঁকবো ভি বনাম টি এর সাহায্যে। কোন চলক? ভি বনাম টি। তো এবার ইকুয়েশন খেয়াল করো, এবার ইকুয়েশনটা আসলে কি? এবার ইকুয়েশন শুধু থাকছে ভি সমান এটি,
কারণ আদিবেগ ইউ এর ভ্যালু কত? আদিবেগ ইউ এর ভ্যালু হচ্ছে 0। সো আদিবেগ ইউ এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে ভি এর ভ্যালু কি হবে? 0 হবে। টি এর ভ্যালু 0, ভি এর ভ্যালু 0, এবং এটা y ইকুয়ালস টু mx এর মতো একটা সমীকরণ। এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এইটা অবশ্যই y ইকুয়ালস টু mx এর মতো। তার মানে এটা কি হবে? আমরা এখান থেকে পাবো হচ্ছে একটি মূল বিন্দুগামী সরল রেখা। এই আমরা পেয়ে গেলাম মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, আচ্ছা, লাস্ট এন্ড ফাইনাল আমরা আরেকটা গ্রাফ আঁকতে চাই। এবার আমরা গ্রাফটা আঁকতে চাই কাকে নিয়ে? এবার আমরা গ্রাফটা আঁকতে চাই হচ্ছে এ বনাম টি এর গ্রাফ। কাকে নিয়ে গ্রাফটা আঁকতে চাই? গ্রাফটা আঁকতে চাই হচ্ছে এ বনাম টি, অর্থাৎ এক্সিলারেশন ভার্সেস টাইম। তো তোমার গ্রাফের শুরুতেই কি বলা আছে দেখো, সমত্বরণ, অর্থাৎ ত্বরণের ভ্যালু কি থাকবে? ত্বরণের ভ্যালু থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সময় যতই আগাবে, সময় যতই আগাবে ত্বরণের ভ্যালু সর্বদা কি থাকবে? ত্বরণের ভ্যালু সর্বদা একই থাকবে। তাহলে এক্সিলারেশনটাকে আপনি এই জায়গায় কনস্ট্যান্ট করে দেন, এই জায়গায় তুমি কনস্ট্যান্ট করে দিলে এক্সিলারেশন। এবার সময় আগালো, তাতে ত্বরণের কোনো হ্রাস বৃদ্ধি হলো না, এক্সিলারেশন অলওয়েজ একই থাকলো। সো এইটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, ত্বরণ বনাম সময়। খেয়াল করো, সবাইকে আমি বলবো, আমি পৃষ্ঠাটা সেভ করে রাখছি, দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই আমার কথা শোনো, তুমি যতগুলো গ্রাফ দেখতে পাচ্ছ তোমার সামনে, তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করতো যে কোনটি সমত্বরণের গ্রাফ, ভাই বুঝো এইটাও সমত্বরণের গ্রাফ, এইটাও সমত্বরণের গ্রাফ, এইটাও সমত্বরণের গ্রাফ। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে চলক, ত্বরণ, বেগ, সরণ। এই এই পার্থক্যটা তোমাকে ধরতে পারতে হবে। তুমি যদি এই পার্থক্যটা ধরতে পারো ভাইয়া, তুমি এই পার্থক্যটা ধরতে পারলে অবশ্যই তুমি যে কোনো গ্রাফ ক্র্যাক করতে পারবা। গ্রাফে তোমার বাঁধবে না, গ্রাফে তোমার বাঁধার কোনো কারণ নাই। এবং গতিবিদ্যার গ্রাফ থেকে ম্যাথ কম্পালসারি, সেটা বোর্ড পরীক্ষায় হোক, সেটা এমসিকিউ হোক, পাবলিক ভার্সিটি হোক, সেটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হোক, যে কোনোখানেই তোমার টার্গেট যাই হোক না কেন ভাই, এ প্লাস ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল, টার্গেট যাই হোক, গ্রাফ অ্যানালাইসিস আসবেই। গ্রাফ অ্যানালাইসিস ইজ এ ম্যান্ডেটরি থিং। ঠিক আছে, তাহলে কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে সমত্বরণের গ্রাফ। চলে আসি, এবার আমরা কি দেখতে চাই? এবার আমরা দেখতে চাই হচ্ছে সমমন্দনের গ্রাফ। সমমন্দন, এবার আমরা দেখব হচ্ছে সমমন্দনের গ্রাফ। আচ্ছা, সমমন্দনের গ্রাফটাকে আমরা দেখব হচ্ছে দুটি চলকের সাহায্যে। সমমন্দনের গ্রাফটাকে আমরা দেখব হচ্ছে দুটি চলকের সাহায্যে। ফার্স্টে আমরা মন্দনের গ্রাফটা দেখব হচ্ছে ভি বনাম টি। ফার্স্টে আমি মন্দনের গ্রাফটাকে দেখব হচ্ছে ভি বনাম টি এর সাপেক্ষে, এবং ভি বনাম টি এর জন্য আমি ইকুয়েশন কি জানি? আমি ইকুয়েশন জানি হচ্ছে ভি সমান ইউ মাইনাস এটি। তোমাদেরকে ইকুয়েশন দিয়ে তোমরা ইকুয়েশন গুলো মনে রাখবা। আমি প্রতিটা গ্রাফের পাশে ইকুয়েশন লিখে দিচ্ছি। সবাই কথা শুনি, এক সেকেন্ড, সবাই এক লাইন কথা শুনি। আমি আগের পৃষ্ঠাটায় যাচ্ছি, তোদেরকে এই রকম ইকুয়েশন ধরায় দিবে। তোকে এই একটা ইকুয়েশন ধরায় দিল, বলল এই ইকুয়েশনের গ্রাফটি কোনটি, বা এই একটা ইকুয়েশন ধরায় দিল, ধরায় দিয়ে বললো এই ইকুয়েশনের গ্রাফটি কোনটি। তোকে ইকুয়েশন দিয়ে গ্রাফ চিনতে দিতে পারে। ভাইয়া পড়াচ্ছি সমবেগ, সমত্বরণ, সমমন্দন, ঠিক আছে, অসমবেগ। তো তুই এগুলাই মুখস্থ করে গেলি, পরীক্ষায় দিল ভি সমান ইউ মাইনাস এটি, মনে কর এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল ভি সমান ইউ মাইনাস এটি, তুই আর গ্রাফটা আঁকতে পারলি না, তাহলে তো লাভ নাই ক্লাস করে, ইকুয়েশনও মনে রাখবি। আচ্ছা, তো এই ইকুয়েশন 0 থেকে শুরু হবে নাকি হবে না? 0 থেকে শুরু হবে না, কারণ টি এর ভ্যালু 0 যদি তুই এখানে বসাস তাহলে ভি এর ভ্যালু কি হবে? ভি এর ভ্যালু হবে হচ্ছে ইউ, তার মানে গ্রাফ শুরু হবে এই বিন্দু থেকে। এবার খেয়াল কর বাকি ইকুয়েশনটায় কি থাকছে? বাকি ইকুয়েশনটায় থাকছে মাইনাস এটি। তো মাইনাস এটি থাকা মানে হচ্ছে আসলে ঋণাত্মক ঢাল, তার মানে আসলে বস্তুটা কোন দিকে নামছে? বস্তুটা নামছে নিচের দিকে। মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে? মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে নিচের দিক, নিচের দিকে নেমেছে, নিচের দিকে নেমেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস এটি এর গ্রাফ। রামিজ বুঝতে পেরেছিস? অপু
আছো, বুঝতে পেরেছো। অপু ভাইয়া আজকে আসলে গ্রাফের গতিবিদ্যার গ্রাফটা একটু করে পড়াবো বলেছি, তো সেটা যদি 10টাতে শেষ না হয়ে 10টা 15তেও শেষ হয়, আমি একটু সবাইকে বলবো সবাই থাকো, কারণ এই দুর্যোগের কালে বৃষ্টি বাদলা ঝড় তুফান কি কি জানি হয় ভাই, ক্লাস ঠিক মতো হয় না। ঠিক আছে, তো একটু 10টা মিনিট বেশি থাকলে নিশ্চয়ই কারো কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, 10টা মিনিট আমি সবাইকে বলবো থাকার জন্য, মানে এখন থেকে 10 মিনিট না, 10টা বাজার পরে 10টি মিনিট। আর যদি 10টা বাজার আগেই শেষ হয়ে যায় আমাদের, থ্যাংক ইউ তাহমিদ, থ্যাংক ইউ তাহমিদ, এরকমটাই হওয়া উচিত যে ভাইয়া পড়াচ্ছে আমরা তো আছি, ভাইয়া পড়ালে আমরা থাকবো না কেন, আমরা কই যাব, আমাদের কি ফ্লাইট ছেড়ে দিচ্ছে নাকি? আচ্ছা সবাই কথা শুনি, এবার একটু মনোযোগ দিয়ে কথা শুনি। এইটা যখন একটু পরেই যখন গ্রাফ ট্রান্সফরমেশন করব, ঠিক আছে, স্মরণ বনাম সময় থেকে যখন বেগ বনাম সময় চলে যাব, এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে সমমন্দন। তো মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। সাবিহা, সাবিহা আপু আপনি কে, ভালো আছেন? সাবিহা নামে আমার খুব পছন্দের একজন আপু আছেন, আমি জানি না আপনি, তুমি হয়তো সে নয়। আচ্ছা, ঋণাত্মক ত্বরণ, তো ঋণাত্মক ত্বরণটা কোথায়? ঋণাত্মক ত্বরণ হচ্ছে মাইনাস এক্সিলারেশন। ঠিক আছে, ঋণাত্মক ত্বরণ মাইনাস এক্সিলারেশন। ও, অপু মানে হচ্ছে, অপু মানে হচ্ছে, আমি সরি আমার আসলে ভুল হয়েছিল, আমি ভাবছিলাম যে অপু বোধহয় মানে কোন স্টুডেন্ট বোধহয়, আমার বুঝতে আন্তরিকভাবে ভুল হয়েছে। অপু আসলে আমাদের আমাদের প্রাণপ্রিয় ভাই ডাক্তার অপু সাহেব। এই অপু ভাই কি অবস্থা ব্রো? হ্যাঁ, আমরা 10টার পরে বেশিক্ষণ একদম যাব না। অপু ভাই বলছে 10টা পর্যন্ত ক্লাস, মানে 10টা পর্যন্ত ক্লাস, ঠিক 10টায় ক্লাসটি শেষ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। বুঝে রাখো সবাই, এক্স এক্সিসের নেগেটিভ দিকে, ইয়েস দ্য প্রেসিডেন্ট অপু ভাই, বাংলাদেশের প্রেসিডেন্ট পদে আমরা যদি অপুকে পাইতাম, তাহলে কিন্তু বাংলাদেশের এই করাপশন এবং আরো নানান সমস্যা, অপু ভাই উই লাভ ইউ। অপু ভাই আমি আসলে চিনি নাই, আই এম সরি, প্রেসিডেন্ট অপু ভাই, বাংলাদেশের প্রেসিডেন্ট পদে আমরা অপু ভাইকে চাই। মেডিএইম গ্রুপ থেকে, মেডিএইম গ্রুপ থেকে আমরা এই দাবি তুলবো। ফাতেমা আমার সাথে আছে, ঠিক আছে, আরো যারা যারা আছে সবাই আমাকে সাপোর্ট দিবে, আমরা অপু ভাইকে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে চাই। ঠিক আছে, এই রেজওয়ানা মাহি তুমি অপু ভাইয়ের নামের বানান ঠিক করে লিখো। গ্রাফটি কি বোঝা হয়েছে? এই কেলাকেলি করতে গিয়ে, এই ফাতেমা তোমার এত বড় সাহস, অপু ভাই প্রেসিডেন্ট হবে, অপু ভাই প্রেসিডেন্ট হবে, অপু ভাইকে প্রেসিডেন্ট করতেই হবে, এক দফা এক দাবি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এ বনাম টি এর গ্রাফ, এ বনাম টি এর গ্রাফ বুঝে নিছিস সবাই? এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ। খেয়াল কর, সমমন্দন হলে এক্সিলারেশনটা এক্স এক্সিসের নিচের দিকে, আর সমত্বরণ হলে, সমত্বরণ হলে এটা হচ্ছে ধনাত্মক, সমত্বরণ হলে এটা হচ্ছে ধনাত্মক, সেটা হচ্ছে এক্স এক্সিসের উপরের দিকে। বুঝতে পারছিস? সমমন্দন হলে গ্রাফটা কোন দিকে? সমমন্দন হলে গ্রাফটা হচ্ছে এক্স এক্সিসের নিচের দিকে, আর সমত্বরণ হলে, সমত্বরণ হলে গ্রাফটা হচ্ছে এক্স এক্সিসের উপরের দিকে, আর সমমন্দন হলে গ্রাফটা হচ্ছে এক্স এক্সিসের নিচের দিকে। বুঝতে পারছিস সবাই? তোমার ভাই, আমার ভাই, অপু ভাই, অপু ভাই, অপু ভাই, অপু ভাই, অপু ভাইয়ের মার্কাটা কি হবে? অপু ভাইয়ের মার্কাটা কি হবে এটা নিয়ে আমি একটু কনফিউজড। অপু ভাইয়ের মার্কাটা কি হবে সেটা নিয়ে আমি একটু কনফিউজড। আচ্ছা, ছোট্ট একটা জিনিস দেখে যাও, ধরো যদি একটা বক্ররেখা হয়, এই বক্ররেখার ঢাল কি হবে? এই বক্ররেখার ঢাল হবে হচ্ছে এই রকম একটা বাঁকানো রেখা, অর্থাৎ একটা ট্যানজেন্ট রেখা, যেটাকে আমরা ট্যানজেন্ট রেখা বলি। কাজের জিনিস পড়াচ্ছি মাহি, অনন্যা, জেহাদ, কাজের জিনিস পড়াচ্ছি। সূচি একটু কাজের জিনিস দেখো। ওই যে বক্ররেখাটা আছে, বক্ররেখার ঢালটা কি হবে? বক্ররেখার ঢালটা হবে হচ্ছে সরল রেখা। এই যে সরল রেখাটা আছে, সরল রেখার ঢালটা কি হবে? সরল রেখার ঢালটা হবে সরল রেখা, অথবা এই সরল রেখার ঢালটা হবে হচ্ছে 0। আমি আবার শুরু থেকে বলে আসছি, আবার শুরু থেকে বলে আসছি, তোমরা প্লিজ, যদি একটি বক্ররেখা থাকে, এটি একটি বক্ররেখা, বক্ররেখার ঢাল, ধরো এই হচ্ছে একটি বক্ররেখা, এই বক্ররেখা, এই বক্ররেখার ঢালটা কি হবে? বক্ররেখার ঢালটা হবে হচ্ছে এরকম একটি ট্যানজেন্ট রেখা, মানে আনুভূমিকের সাথে কি থাকবে? আনুভূমিকের সাথে আনত ভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা কি? এইটা হচ্ছে বক্ররেখার ঢাল, এটা তোমার একটু পরে কাজে দিবে। আবার এই যে বক্ররেখাটা আছে,
সরি, এই যে আনত রেখাটা আছে এটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা, বক্ররেখার ঢাল কি হবে? বক্ররেখার ঢাল হবে হচ্ছে আনত রেখা। ঠিক আছে, আচ্ছা আনত রেখার ঢালটি কি হবে? আনত রেখার ঢালটি হবে হচ্ছে সরল রেখা। সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল তোমরা জানো, জিওমেট্রিতে তোমরা পড়ছো সরল রেখার ঢালটা কি হয়। সরল রেখার আসলে কোনো ঢাল হয় না, তো গ্রাফে আসলে সেটা সরল রেখাই থাকে, বা সেটাকে আমরা বলি হচ্ছে জিরোথ লাইন। এই জিনিসটা তোমাকে খুব হেল্প করবে। কেন ভাই আপনি ঢালের কথা কেন বলতেছেন বারবার? কারণ এস বনাম টি এর ঢাল, এস বনাম টি, এই গ্রাফের ঢাল দিয়ে কি বুঝায়? এই গ্রাফের ঢাল দিয়ে বুঝায় বেগ, এটা আমরা একটু আগে বলছি। আবার ভি বনাম টি, ভি বনাম টি, এই গ্রাফের ঢাল দিয়ে কি বুঝায়? এই গ্রাফের ঢাল দিয়ে বুঝায় ত্বরণ। এটা বেশ ইম্পর্টেন্ট কথা। আমি ডান পাশের কথাগুলা ধর হালকা করে মুছেই দিলাম, ডান পাশের কথাগুলো আমি হালকা করে মুছেই দিলাম। এই হচ্ছে আমাদের কথা। আমি আবারও বলে আসি, আমি আবারও শুরু থেকে বলতেছি, দেখ আমরা এখানে যা যা কিছু আঁকছি, যতগুলা গ্রাফ আঁকছি, এখানে তো আলটিমেটলি কিছু আছে বক্ররেখা, কিছু আছে আনুভূমিকের সাথে সমান্তরাল সরল রেখা, আর কিছু আছে আনত রেখা। যতগুলো গ্রাফ আঁকছি এর বাইরে তো আর কোনো গ্রাফ নাই। কিছু আছে এরকম বাঁকা হয়ে উঠে গেছে, কিছু আছে কোনাকুনি উঠে গেছে, আর কিছু আছে এরকম আনুভূমিক ভাবে আছে। তাহলে কোনটাকে কি করলে কি আসবে? তাইলে এবারও আসো, বুঝে নাও কোনটাকে কি করলে কি আসবে। জেহাদ ক্লাস করো, পিডিএফ কোথায় পাবা এই কথা পরেও বলতে পারবা ভাই, ক্লাসটি করে নাও, ক্লাসটি করে নাও, এখনো ক্লাসে আছো, ক্লাসটি করে নাও। পিডিএফ কোথায় পাবা এই কথা পরে বইলো। সবাই মিউটে থাকি, সবাই মিউটে থাকি। অমি, আচ্ছা যেটা বলছিলাম বক্ররেখার ঢাল বাইর করলে পাবি হচ্ছে আনত রেখা, যেটা কোনাকুনি। আনত রেখা মানে কোনটা ভাই? এই যে তোকে দেখাচ্ছি, এই যে এইটা ভাই আনত রেখা, এই যে এইটা ভাই আনত রেখা, বুঝাই তো যাচ্ছে আনত রেখা। আচ্ছা বুঝলাম, খুব ভালো কথা। আনত রেখার ঢাল করলে কি পাবো? আনত রেখার ঢাল করলে পাবো হচ্ছে সরল রেখা। আনত রেখার ঢাল করলে কি পাবো? সরল রেখা। আর সরল রেখার ঢাল করলে আসলে পাবো হচ্ছে জিরো। তো এই জিরোটা কি হবে? এই জিরোটা হবে হচ্ছে আনুভূমিক স্পর্শ করা সরল রেখা। এই জিরো মানে কি? জিরো মানে হচ্ছে আনুভূমিক স্পর্শ করা সরল রেখা। জিরোটা হবে আনুভূমিক স্পর্শ করা সরল রেখা। আমাদের প্রথম যেই গ্রাফটা আমরা দেখাইছিলাম সমবেগের জন্য, সেই সময় আমরা এরকম একটা গ্রাফ দেখাইছিলাম যে আনুভূমিক স্পর্শ করা একটা সরল রেখা, এরকম একটা গ্রাফ আমরা দেখাইছিলাম। বুঝতে পারছিস? তাহলে আমরা বেশ চমৎকার কিছু বেসিক অর্জন করে ফেলছি, আমরা চমৎকার কিছু বেসিক অর্জন করে ফেলছি ভাই। ব্যাপারটা হচ্ছে গ্রাফ নিয়ে আসলে আমাদের ওভারঅল ফিজিক্সে এত কথাবার্তা আছে। তুই যদি আমাকে বলস যে ভাই আসেন আমরা 5 ঘন্টা ধরে একটা ক্লাস করি, মানে এটা একটু ইনসেইন ব্যাপার। 5 ঘন্টা তো আর একটানে ক্লাস করা পসিবল না, বাট আসলেই গ্রাফ নিয়ে এইচএসসির ফিজিক্সে এরকম কন্টেন্ট আছে যে আমরা আসলে 3-4 ঘন্টা অনায়াসে ক্লাস করে ফেলতে পারবো, 2-3 ঘন্টা ক্লাস করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা বেশ চমৎকার একটা গ্রাফ আঁকবো। সবাইকে আমি বলবো তোরা একটু পরিষ্কার করে স্পষ্ট করে গ্রাফটা আঁকবি, একটু পরিষ্কার করে স্পষ্ট করে গ্রাফটা আঁকবি। ওই গ্রাফটার নিচে নিচে আমি আরো কিছু গ্রাফ আঁকবো। আজকে যদি সবগুলো আঁকা পসিবল নাও হয়, আজকে যদি সবগুলো আঁকা পসিবল নাও হয়, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব। ভাইয়া সমবেগের পেজটা, স্বস্তিকা আপু সমবেগের পেজটা আসলে তখন আমাদের মিটিংটা কেটে গেছিল, তো ওই মিটিংটা কেটে যাওয়ার কারণে সমবেগের পেজটা এই মুহূর্তে আমাদের হাতে নাই। বাট আমি বারবার বলছি এই পুরো ক্লাসটির ভিডিও আছে, এই পুরো ক্লাসটির ভিডিও আছে। যদি অপু ভাই অ্যালাউ করে, আমার ধারণা অবশ্যই অপু ভাই অ্যালাউ করবে, যে পোলাপান যদি ক্লাসটি করতে চায়, পুনরায় যদি পোলাপান ক্লাসটি দেখতে চায়, অপু ভাই নিশ্চয়ই মাইন্ড করবে না, অপু ভাই নিশ্চয়ই মাইন্ড করবে না। সবাই একটু হোল্ড কর, সবাই একটু হোল্ড কর, আমি গ্রাফটা এঁকে নেওয়ার পরে তোরা গ্রাফটি আঁকা শুরু করিস। ঠিক আছে, আমি গ্রাফটি এঁকে নেওয়ার পরে, আমি গ্রাফটি এঁকে নেওয়ার পরে তোরা গ্রাফটি আঁকা শুরু করিস। এই মোটামুটি গ্রাফটি আমার আঁকা প্রায় হয়েই গেছে, গ্রাফটি আমার আঁকা প্রায় হয়েই গেছে। খুবই চমৎকার একটি গ্রাফ ভাই, এবং এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, আরে সাবিহা
ক্লাস তো এটা আমার কাছে আছে, লাগলে আমরা অপু ভাইকে না বলে কোন রকমে চামে চিকনে ব্যবস্থা একটা আমরা করেই ফেলবো, তুই টেনশন করিস না, তুই গ্রাফ আঁক। ঠিক আছে, এর পরবর্তীতে এই, এবং এর পরে আমরা ধরে নিলাম এই। সমমন্দনের 2 নাম্বার গ্রাফটি আমরা রিপিট করে দিব অবশ্যই একবার। আপাতত তুমি এই এস বনাম টি এর গ্রাফটা আঁকো, এবং এস বনাম টি এর গ্রাফকে তোমাকে কি বলা হয়েছে, এই এস বনাম টি এর গ্রাফকে ভি বনাম টি গ্রাফে, ভি বনাম টি গ্রাফে কি করো, ভি বনাম টি গ্রাফে তুমি এটাকে রূপান্তর করো। ভি বনাম টি গ্রাফ, একটা এস বনাম টি এর তো একটা গ্রাফ আছে। হ্যাঁ, থার্মোডিনামিক্স, আসিফ মাহমুদ, থার্মোডিনামিক্স পড়াইতে চাইছিলাম, কিন্তু মানে 1 ঘন্টা তো আসলে গতিবিদ্যা নিয়েই কথা বললাম, এবং সত্যি কথা হচ্ছে ভাই গতিবিদ্যা নিয়ে আমার বলা কথা শেষ হয় নাই। আমি গতিবিদ্যা নিয়ে আরো এরকম 1-1.5 ঘন্টা কথা বলতে পারি বা বলতে চাই। ঠিক আছে, আর থার্মোডিনামিক্সের গ্রাফ নিয়ে তাহলে আসলে আজকে তো কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। আসিফ, থার্মোডিনামিক্সের গ্রাফ নিয়ে নিশ্চয়ই আমরা আরেকদিন আরেকটি সেগমেন্টে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, আচ্ছা, এই যে এস বনাম টি গ্রাফটাকে আমাদের কোথায় রূপান্তর করতে বলা হয়েছে, সবাইকে আমি বলবো হ্যাঁ, মুমতাসিন তাপগতিবিদ্যা আমার খুব পছন্দের সাবজেক্ট, কারণ নিজে হালকা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছিলাম। সো থার্মোডিনামিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন আমার বেসিক। ঠিক আছে, একদম বেসিক চ্যাপ্টার গুলোর মধ্যে একটা। ঠিক আছে, তো এটা থাকবে, এটা আসবে ইনশাল্লাহ, কথাবার্তার ভিতরে আসবে। তো সবাইকে বলবো একটু আমার সাথে থাকি, আগামী 5-7 মিনিট একটু পুরো কনসেন্ট্রেশনটি ভাইয়াকে দেই, গ্রাফ ট্রান্সফরমেশনটা একটু দেখে নেই। তো গ্রাফ ট্রান্সফরমেশনের জন্য আমি সবসময় যেটা করি, দুটো গ্রাফকে আঁকি হচ্ছে নিচে নিচে। ঠিক আছে, দুটো গ্রাফকে একদম এস বনাম টি এর নিচে, এস বনাম টি এর নিচে হচ্ছে আমরা ভি বনাম টি এর গ্রাফটা এঁকে ফেলি। এস বনাম টি এর গ্রাফের সাথে আমরা হচ্ছে ভি বনাম টি রিমা গ্রাফ এখন যেটা সলভ করছি সেটার দিকে একটু মনোযোগী হই ভাইয়া। আচ্ছা, এর পরের কথা হচ্ছে ভাইয়া গ্রাফে, সবাই কথা শুনো, সবাই কথা শুনো, এখন যেটা বুঝাচ্ছি এটাও তোমরা অনেকেই প্রায় বোঝো না। তো সবাইকে আমি বলবো দয়া করে নেক্সট 5-7টি মিনিট একটু ভাইয়ার সাথে থাকো, ঠিক আছে? আচ্ছা, গ্রাফে প্রথম আমার কাজ কি, হচ্ছে সেগমেন্টেশন। আমি সেগমেন্ট ওয়াইজ আলাদা করে ফেলবো। সবাই তাকায় থাক, কেউ টান দিস না, কেউ কোনো কিছু লিখিস না, শুধু আমার সাথে থাক। সেটা হচ্ছে এই জায়গা দিয়ে কি গ্রাফে একটা বিভাজন, মানে এই জায়গা পর্যন্ত গ্রাফটা একরকম, এটা বোঝা যায় না, এইটুকু পর্যন্ত গ্রাফটা একরকম, এটা তুই নিশ্চয়ই বুঝতে পারতেছিস। তো এটাকে আমরা হচ্ছে এরকম ডটেড লাইন দিয়ে টেনে দিব, এটা একটা ডট লাইন দিয়ে এরকম আমরা টেনে দিব। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এবার কিছু দূর আগায় এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গিয়ে তো দেখতেছিস এখানে একটা কার্ভ হইছে। আচ্ছা, তো ওই কার্ভের আগ পর্যন্ত, তার মানে এখান দিয়ে আবার কি করব, এখান দিয়ে হচ্ছে আমি আবার চাইলে হচ্ছে একটা সরল রেখা টানতে পারি। তোরা সবাই তাকিয়ে থাক, সরল রেখা তোরা টানতে পারবি, সরল রেখা তোরা জীবনে অনেক টেনেছিস, সামনেও অনেক টানবি সরল রেখা। ঠিক আছে, তো সরল রেখা টানার জন্য এত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই। তাহলে এই সরল রেখাটি টেনে ফেললাম। আচ্ছা, সরল রেখা টেনে ফেললাম, তো টানার পর এবার দেখ কার্ভটা উপরে উঠতেছে। তো এই জায়গাটা খুব ট্রিকি, সবাই একটু বোঝ। এই যে উপরে উঠতেছে, উপরে উঠার মধ্যে কিছুটা জায়গা, এইটুকু জায়গা পর্যন্ত দেখ সে কার্ভ করে উঠছে, আর বাকিটুক জায়গা দেখ সে স্ট্রেইট লাইন। এই যে এইটুকু জায়গা, সবাই তাকায় দেখ, এইটুকু জায়গা কিন্তু সরল রেখা, মানে আনত সরল রেখা। এইটুকু জায়গা আনত সরল রেখা, আর এইটুকু জায়গা বক্ররেখা। এটা কি বুঝতে কারো বাকি আছে? এটা নিশ্চয়ই কারো বুঝতে বাকি নাই। তার মানে এখানে সেগমেন্ট কয়টা, এইটুকু জায়গার ভিতরে সেগমেন্ট কিন্তু 2টা। তাইলে এইটুকু জায়গার মধ্যে যদি 2টা সেগমেন্ট হয়, এই যে বক্ররেখা অংশটা, ওই যে বক্ররেখা অংশটা, এবার এই বক্ররেখা অংশটা পর্যন্ত আমি টান দেই। এই যে বক্ররেখা অংশটা পর্যন্ত টান দিলাম, তাহলে এই যে বক্ররেখা অংশটা
বক্ররেখা অংশটা, এবং আমার এই 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 সেগমেন্টটি মনোযোগ দিয়ে করো, কারণ এরপরে তোমাদের জন্য একটি কুইজ কম্পিটিশনের ব্যবস্থা রয়েছে। তো সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে করো। আচ্ছা, বক্ররেখা অংশটা গেল, এবার কোথায় আসবো? এবারে আসবো হচ্ছে আনত সরল রেখা। তো এই যে আনত সরল রেখা আছে, এই আনত সরল রেখার এই জায়গা দিয়ে আবার আরেকটা টান হবে, এই আনত সরল রেখার এইখান দিয়ে একটা টান হইল। আচ্ছা, আমি একটু পরে সেটাকে ডটেড লাইন করে দিব। এবার খেয়াল কর, এখান থেকে এই পর্যন্ত উঠছে, গ্রাফটা এই পর্যন্ত আসছে, এইটুকু জায়গায় জিনিসটা কি? এইটুকু জায়গায় জিনিসটা বক্ররেখা, এইটুকু জায়গায় জিনিসটা বক্ররেখা, কার্ভ করে আসছে। কিরকম বক্ররেখা? এই যে বক্ররেখাটা হচ্ছে এইরকম একটা ঢেউ, ঢিপির মতো উঠছে আবার নামছে, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইছে আবার নিচের দিকে নামছে, এইটুকু জায়গায় বক্ররেখা। আর নিচের টুক কি? নিচের টুক হচ্ছে এইটুকু জায়গায় কি? এইটুকু জায়গায় হচ্ছে জিনিসটি সরল রেখা, নিচের টুক হচ্ছে এইটুকু জায়গায় জিনিসটি সরল রেখা। সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এবারে চলে আসি, ওই যে বক্ররেখা অংশটা আছে, ওই বক্ররেখা অংশটাকে টান দিলাম। এই যে এইটুকু জায়গার ভিতরে হচ্ছে বক্ররেখা, আর একদম শেষে নিচে এইটুকু জায়গায় হচ্ছে ওই যে ঢাল বেয়ে চলে আসা ওই সরল রেখা। আমি সবগুলো সরল রেখাকে কি করতেছি? আমি সবগুলো সরল রেখাকে খাঁচকাটা করে দিচ্ছি, অর্থাৎ এগুলাকে ডটেড লাইন করে দিচ্ছি। ডটেড লাইন করে দিলে ভালো, আমাদের সুবিধা হয়, আমরা দেখে বুঝি যে এখানে আসলে কোনো লাইন নাই। ঠিক আছে, তাইলে দেখ, এইটা হচ্ছে তোর প্রথম কাজ। তোকে যখনই গ্রাফ এক্সচেঞ্জ করতে বলবে, তখনই তুই কি করবি? তখনই হচ্ছে তুই এরকম ভাবে একটি গ্রাফের নিচে আরেকটি গ্রাফকে বসাবি, বসানোর পরে লাইন টানবি। সেগমেন্টেশন, কয়টা সেগমেন্ট তুই দেখ, এখানে কয়টা সেগমেন্ট হয়েছে? 1 2 3 4 5 6, এখানে টোটাল 6টা এলাকা, মানে 6টা ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে। মানে কোথাও সমবেগ, কোথাও ত্বরণ, কোথাও মন্দন, কোথাও জিরো, কোথাও প্লাস, কোথাও মাইনাস, এরকম 6টা ঘটনা ঘটছে। সো এই 6টা সেগমেন্ট তোকে বুঝতে পারতে হবে। ঠিক আছে আফরিন, প্রমি? আচ্ছা, চলে আসি, আমরা গ্রাফটা আঁকবো, আমাদের সবকিছু বোঝা শেষ। তাহলে একটা একটা করে আমি তোদের সাথে কথা বলে যাচ্ছি, তোরা আমার সাথে একমত হবি। 1 নাম্বার সেগমেন্টটা তুই যে গ্রাফের বেসিক দেখে আসছিস, আমাকে বল 1 নাম্বার সেগমেন্টটা সমবেগ কিনা? কারো ডাউট থাকলে আমাকে বলবি। 1 নাম্বার সেগমেন্টটা সমবেগ। তাহলে 1 নাম্বার সেগমেন্টটা যদি সমবেগ হয়, তাহলে বেগের মান কত আমরা জানি না, কিন্তু কিছু একটা ভ্যালু আছে। 1 নাম্বার সেগমেন্ট আমরা রাখছি সমবেগ। আচ্ছা, এবারে আসো 2 নাম্বার সেগমেন্ট। তো 2 নাম্বার সেগমেন্টে খেয়াল করো, এই বিন্দুতে সরণের মান যত, এই বিন্দুতেও সরণের মান তত। তাহলে 2 নাম্বার সেগমেন্টে আসলে সরণের ভ্যালু 0 হইলে বেগের ভ্যালুও 0। দ্যাট মিন্স 2 নাম্বার বিন্দুটা হচ্ছে আসলে এখান থেকে এইটুকু পর্যন্ত, অর্থাৎ 2 নাম্বার সেগমেন্টটা হচ্ছে এই। আচ্ছা, আমি কালো কালিতেই আঁকি, সেটাই আমাদের জন্য একটু প্রমিনেন্ট হয়। কালো কালিতেই আমি আঁকছি, সবাই একটু থাক আমার সাথে। এই হচ্ছে আমাদের 1 নাম্বার সেগমেন্ট। 1 নাম্বার সেগমেন্ট হচ্ছে সমবেগ। 2 নাম্বার সেগমেন্টে আমি কি বললাম? 2 নাম্বার সেগমেন্টে আমি বলছি যে ভাইয়া বেগের মান 0। কেন ভাইয়া বেগের মান 0? কারণ সরণের মান 0। এই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তাহলে এই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তাহলে 2 নাম্বার পয়েন্টের বেগের মানটা কত? 2 নাম্বার পয়েন্টের বেগের মানটা হচ্ছে 0। তো এখানে আসলে একটা ছোট্ট ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে এই বিন্দুটা আছে, কোন বিন্দুটা? ধর এখানে তুই বিন্দুটার একটা নাম দিলি, ধর এটা হচ্ছে এ বিন্দু। তো এই এ বিন্দুতে একটা ঘটনা ঘটছে। এ বিন্দুতে বস্তুর বেগ যাই ছিল সেটা ধুম করে 0তে নামছে। বস্তুর বেগটা কি হয়েছে? বস্তুর বেগটা ধুম করে 0তে নেমে গেছে। ঠিক আছে, এটা জাস্ট তোকে বুঝে নিতে হয়েছে যে বস্তুর বেগ ছিল কিছু একটা ভ্যালু 2 মিটার পার সেকেন্ড, ওখান থেকে বেগটা কোথায় নামছে? ওখান থেকে বেগটা 0তে নেমে গেছে। আচ্ছা, এবার চলে আয় 3 নাম্বার সেগমেন্ট। তো 3 নাম্বার সেগমেন্টে কি হয়েছে? 3 নাম্বার সেগমেন্টে জিনিসটা হচ্ছে ত্বরণ।
তিন নাম্বার সেগমেন্টে জিনিসটা কি? তিন নাম্বার সেগমেন্টে জিনিসটা হচ্ছে ত্বরণ। তো এবার তুই কিরকম গ্রাফ আঁকতেছিস? তুই তো ভি বনাম টি এর গ্রাফ আঁকতেছিস। তো ভি বনাম টি এর গ্রাফে যখন তুই ত্বরণকে রিপ্রেজেন্ট করবি, তখন ত্বরণটা এরকম একটা ঢাল তৈরি করবে। ঘটনা ঠিক কিনা? তিন নাম্বার যেই সেগমেন্ট আছে, তিন নাম্বার সেগমেন্টে কি হয়েছে? তিন নাম্বার সেগমেন্টে ত্বরণ হয়েছে। তো ত্বরণ যদি হয়, ত্বরণ হইলে ভি বনাম টি এর গ্রাফে এরকম একটা ঢাল বিশিষ্ট একটি আনত রেখা হবে। এটা বুঝি সবাই? আচ্ছা, এটা বুঝলি। আচ্ছা, এবারে চলে আয় হচ্ছে 4 নাম্বার সেগমেন্ট। 4 নাম্বার সেগমেন্টটা আবার কি? 4 নাম্বার সেগমেন্টটা আবারও হচ্ছে সমবেগ। 4 নাম্বার সেগমেন্টটা আবারও হচ্ছে সমবেগ, এবং এই সমবেগটা আগের সমবেগের চাইতে একটু বেশি, কারণ উপরের দিকে। তো এই আমি ধরলাম এই হচ্ছে 4 নাম্বার সেগমেন্টে সমবেগ। বুঝতেছিস সবাই? এই হচ্ছে 4 নাম্বার সেগমেন্টে সমবেগ। 4 নাম্বার সেগমেন্ট পর্যন্ত আমরা চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসবো হচ্ছে 5 নাম্বার সেগমেন্ট। এটা খুব ইন্টারেস্টিং। 5 নাম্বার সেগমেন্টটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। সবাইকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে 5 নাম্বার সেগমেন্টটার দিকে সবাই তাকা। সবাইকে আমি বলবো 5 নাম্বার সেগমেন্টের দিকে তাকা। 5 নাম্বার সেগমেন্টে আসলে কি হয়েছে? 5 নাম্বার সেগমেন্টে বস্তুর বেগ বাড়তে 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 সর্বোচ্চ একটা বিন্দুতে পৌঁছাইছে। এই যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুতে বেগের মান কত হয়েছে? বেগের মান হয়েছে 0। আবার সামনে গেছে, এবার বেগের মান কি হয়েছে? কমতে শুরু করছে। এই পর্যন্ত বেগের মানটা কমছে, ঠিক আছে? অর্থাৎ 4 নাম্বার বিন্দু থেকে 6 নাম্বার বিন্দু পর্যন্ত, 4 নাম্বার বিন্দুতে বেগের একটা ভ্যালু আছে। অর্থাৎ এই বিন্দুটাকে ধর, তুই এটাকে ধর, যদি তুই বি নাম দিস, এইটাকে যদি তুই নাম দিস হচ্ছে সি, এটাকে নাম দিলি তুই ডি, এটাকে নাম দিলি হচ্ছে ই। তাহলে ডি বিন্দু আর ই বিন্দুর মাঝখানে একবার বেগের ভ্যালুটা হয়েছে কত? ডি বিন্দু আর ই বিন্দুর মাঝখানে একবার বেগের ভ্যালুটা হয়ে গেছে হচ্ছে 0। ডি আর ই এর মাঝখানে একবার বেগের ভ্যালুটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো বেগের ভ্যালুটা যেই জায়গায় 0 হয়েছে, এটাকে চাইলে আমি একটা ছোট্ট টান দিতে পারি, জাস্ট আমার সুবিধার জন্য। তোদের এত রেখা টান দেওয়ার দরকার নাই, কারণ আমি কিন্তু শেষে গেলে সবগুলা রেখা মুছে ফেলবো। তোরা এখনো বুঝোস না এই ব্যাপারটা, ভাই যে সবগুলা রেখা মুছে দিবে, ঠিক আছে ভাই? সবগুলা রেখা মুছে দিব কিন্তু। তাহলে এরকম একটা পয়েন্ট পাইছি, যেই পয়েন্টে কি হয়েছে? যেই পয়েন্টে বেগের ভ্যালুটা কি হয়েছে? যেই পয়েন্টে বেগের ভ্যালুটা হয়ে গেছে, এই পয়েন্টে বেগের ভ্যালুটা কি হয়ে গেছে? এই পয়েন্টে বেগের ভ্যালুটা হয়ে গেছে 0। তাহলে এবার গ্রাফটিকে আমরা যদি টান দেই, গ্রাফটি আসলে নিচে চলে যাচ্ছে। গ্রাফটি তো একদম নিচে চলে গেল। এটি আর একটু নিচে নামবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। গ্রাফটিকে আমি বেশি নিচে নামিয়ে নিয়ে এসে ফেলেছি। গ্রাফটিকে একটু টেনে নিয়ে, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাফিসা, শান্ত হয়ে বসো। আচ্ছা, এই যে গ্রাফটিকে আমি টান দিয়েছি, এই গ্রাফটিকে কি হবে? এই গ্রাফটিকে টান দিয়ে আনলে, একটু মুছে ফেলি। আমি ধরে নিলাম এই যে v ইকুয়ালস টু 0, এই v ইকুয়ালস টু 0টা কোথায়? আমি ধরে নিলাম যে এই হচ্ছে সেই বিন্দুটা, এইটা হচ্ছে ওই v ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি ওই v ইকুয়ালস টু 0 বিন্দুটা হয়, অর্থাৎ এই যে ওই বিন্দুটা ডটেড লাইন ধরে যদি টেনে আনি, অর্থাৎ গ্রাফটাকে যদি টান দেই, তাহলে এবার সে এই রকম এই পয়েন্টে এসে ছেদ করবে। এই পয়েন্টটা কি? এই পয়েন্টে এটা হচ্ছে ই পয়েন্ট, পঞ্চম বিন্দু। এবং এই পঞ্চম বিন্দুর পরে বাকিটুকু রাস্তায় এই যে দেখো সরল রেখা, লাস্টে এখানে এসে আবার আমরা কি পাইছি? সরল রেখা। তো এস বনাম টি গ্রাফে সরল রেখা মানে কি? আনত সরল রেখা। শুধু সরল রেখা বললে ভুল হবে। এটা কিরকম সরল রেখা? এটা হচ্ছে আনত সরল রেখা। তো আনত সরল রেখা মানে কি? আনত সরল রেখা মানেই হচ্ছে এটা আসলে কি? সমবেগ। অর্থাৎ লাস্ট লাইনটি গ্রাফের কি হবে? লাস্ট লাইনটি হবে এই হচ্ছে গ্রাফের লাস্ট লাইন। বুঝতে কি পারছিস? তাহলে এবার দেখ, আমি যদি গ্রাফটাকে একটু ক্লিয়ার করে ফেলি, যে ভাই অনেক তো যন্ত্রণা করলেন, এবার আসেন। এই যে দেখো গ্রাফের ট্রান্সফরমেশন হয়ে গেছে, খুব সুন্দর একটি ট্রান্সফরমেশন তুমি করে ফেলেছো। এস বনাম টি এর গ্রাফ ছিল, এস বনাম টি এর গ্রাফকে তুমি
ভি বনাম টি এর গ্রাফে রূপান্তর করে ফেলেছো। গ্রাফের রূপান্তর, এই যে ফার্স্ট হচ্ছে সমবেগ, এরপরে সরণের মান 0 এইটুকু জায়গায়, এরপরে এইটুকু জায়গায় ত্বরণ হয়েছে, ত্বরণের পরে আবারও সমবেগ, এরপরে কমতে কমতে একটা বিন্দুতে বেগের মানটি হয়েছে 0, এই হচ্ছে বেগের মান 0, এই হচ্ছে সেই বেগের মান 0 পয়েন্ট, এরপরে বাকিটুকু রাস্তায় গ্রাফটি হয়েছে সমবেগ। হাইয়েস্ট পয়েন্টে বেগ না বাবু, এটা হাইয়েস্ট পয়েন্টে সরণের মান সর্বোচ্চ, ওই পয়েন্টে সরণের মান সর্বোচ্চ, ওই পয়েন্টে বেগের মান 0, ওই পয়েন্টে বেগের মানটা 0, বেগের মান 0। হাইয়েস্ট পয়েন্ট তো সরণের গ্রাফে হাইয়েস্ট পয়েন্ট, তাই না? হাইয়েস্ট পয়েন্ট কার গ্রাফে হাইয়েস্ট পয়েন্ট তানজিম? কার গ্রাফে হাইয়েস্ট পয়েন্ট? এটা সরণের গ্রাফে হাইয়েস্ট পয়েন্ট, সরণের গ্রাফে হাইয়েস্ট পয়েন্ট। তো তুমি ম্যাক্সিমা মিনিমা নিশ্চয়ই করেছো, ম্যাক্সিমা মিনিমা নিশ্চয়ই করেছো, বা ধরো একদম সহজ কথা, তুমি কি এই কথাটি জানো? তুমি এইচএসসি কোন ইয়ারে পড়ছো তানজিম ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0 হবার কথা কিনা? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0 হওয়ার কথা কিনা সেটা আমাকে একটু বুঝাও, এইটা আমাকে একটু বলো। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? কেন ওখানে বেগের মান 0 হলো? এটা যারা যারা জিজ্ঞেস করছো, ধরো ভাইয়া গ্রাফ তো হচ্ছে এই রকম, আমি আগের পৃষ্ঠাটা আরেকবার দেখাবো, কোনো সমস্যা নাই। এই হচ্ছে এস বনাম টি এর গ্রাফ। তো যখনই গ্রাফটা এই ঢালটা দিচ্ছে, তো এই ঢাল দেওয়া মানে কি, এখানে তার সরণের মান সর্বোচ্চ, সর্বোচ্চ হওয়ার পরে সর্বোচ্চ মানে সে উঠে গেছে, তো সর্বোচ্চ মান, সরণের মান যখন সর্বোচ্চ, মনে রাখো সরণের মান যখন সর্বোচ্চ, বেগের মান তখন 0 হবে। ম্যাক্সিমা মিনিমা পড়েছো ম্যাথে? ডিফারেন্সিয়েশনে ম্যাক্সিমা মিনিমা কি পড়া হয়েছে? গুরুমান লঘুমান। ম্যাথে ম্যাক্সিমা মিনিমা যদি পড়া হয়ে থাকে, ডিডিএস, ডিডিএস এর ভ্যালু বা ডিডিটি, ঠিক আছে, ডিএসডিটি, সো ওই ডিএসডিটি যদি তোমার জানা থাকে, সর্বোচ্চ দূরত্ব যখন তুমি অতিক্রম করবে বেগের মান তো তখন 0ই হবে। কেন বেগের মান 0? আমার যদি বেগের আরেকটু মান থাকতো তাইলে তো ভাই আমি আরেকটু উপরে উঠতাম, আরেকটু বেগ থাকলে আমি আরেকটু উপরে উঠতাম, আরেকটু। এই যে সাবিহা, সাবিহা ঠিক আমার মনের কথাটা বলছে, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 না হলে তো আরেকটু উপরে উঠতাম ভাই, আমার বেগ 0 হয় নাই ভাই, তাহলে আমি আরেকটু উপরে উঠি, আরেকটু উপরে উঠি, আরেকটু উপরে উঠি। সো যখনই আমি আসলে সর্বোচ্চ সরণে পৌঁছে যাচ্ছি, সর্বোচ্চ সরণে পৌঁছে যাচ্ছি, সর্বোচ্চ সরণ মানে আসলে বেগের মান কত? সর্বোচ্চ সরণ মানে আসলে বেগের মানটি হচ্ছে 0। এটা সবচাইতে ভালো বোঝা যায় যদি তোমরা গণিতে ম্যাক্সিমা মিনিমা পড়ে ফেলো। ম্যাথে যদি আমরা ডিফারেন্সিয়েশনে, তাহলে কি এখন ডিফারেন্সিয়েশন পড়াবো না? ডিফারেন্সিয়েশন আমি পড়াতে পারি, আজকে পড়াবো না। সর্বোচ্চ উচ্চতায় ম্যাক্সিমা মিনিমা যেটা আমরা জানি, ওইটা যদি তোমার মনে থাকে তাহলেই তুমি আসলে বুঝবে যে সর্বোচ্চ উচ্চতায়। ক্লিয়ার রামিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ রামিস, ছেলেটা ক্লিয়ার আমাকে বলেছে, আমি খুব খুশি হয়েছি রামিস, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা এবারে আসেন, এবারে আসেন, আমরা খুবই ভালো একটা ক্লাস করেছি। 5 নাম্বার সেগমেন্টেশনটা কি বলছিলেন? 5 নাম্বার সেগমেন্টেশনটা হচ্ছে ভাইয়া প্রথম অর্ধেক হচ্ছে ত্বরণ, প্রথম অর্ধেক ত্বরণ, তারপরে হচ্ছে সর্বোচ্চ বিন্দু, তারপরে হচ্ছে আবার মন্দন। এইটুকু অংশে কি হয়েছে? এইটুকু অংশে তার ত্বরণ হয়েছে, এইটুকু অংশে কি হয়েছে? এইটুকু অংশে তার মন্দন হয়েছে, এইটুকু অংশে তার মন্দন হয়েছে। আচ্ছা 3 নাম্বার অংশটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। কেন 3 নাম্বার অংশটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই? কারণ 3 নাম্বার অংশটা তুমি যদি আমাদের এস বনাম টি এর গ্রাফ দেখো, এস বনাম টি এর গ্রাফটাই তো হচ্ছে এইরকম। এটা কার সমীকরণ? এটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এর সমীকরণ। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এর সমীকরণ, এটা আমরা গ্রাফে এঁকেছি। তো আমাদের যে 3 নাম্বার বিসি, ঢালটা হয়তো একটু কম বেশি, ঢালটা হয়তো একটু কম হয়েছে বা বেশি হয়েছে, বাট গ্রাফটি আসলে এইরকমই আছে, ঢালটা আসলে ওরকমই আছে। 2 নাম্বারটা খুবই সহজ তানজিম, 2 নাম্বারটায় কোনো সরণ নাই,
2 নাম্বারটায় কোনো সরণ নাই, সরণ এ বিন্দুতে সরণ যেখানে ছিল এস, এ বিন্দুতে সরণ যেখানে ছিল বি বিন্দুতেও সরণ সেই একই জায়গায় আছে, কারণ সরণকে আমরা কোথায় বসাইছি, সরণকে আমরা বসাইছি ওয়াই এক্সিস বরাবর। তো এ বিন্দুর সরণ আর বি বিন্দুর সরণ সেম, তাহলে 2 নাম্বার সেগমেন্টে সরণের ভ্যালু 0, তাইলে বেগের ভ্যালুও হবে 0। সরণের ভ্যালু 0 হইলে বেগের ভ্যালুও 0। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তো সবাই যদি ক্লিয়ার হয়ে যায়, সবাই যদি ক্লিয়ার হয়ে যায়, থ্যাংক ইউ অনিন্দিতা আচার্য, জিহাদ, সবাই যারা যারা রিপ্লাই দিচ্ছিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিনথিয়া। সিনথিয়া, আমি একটু এই চারপাশের আবর্জনাগুলো একটু পরিষ্কার করে দিতে চাচ্ছি। কেন আবর্জনা পরিষ্কার করতে চাচ্ছি? কারণ ভাইয়া তোমাদেরকে এখন একটা ছোট্ট গিফট দিবে। ঠিক আছে, ভাইয়া তোমাদেরকে একটা সুন্দর ছোট্ট একটি গিফট দিতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রাফটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক গ্রাফটি। এই গ্রাফটি দিয়েই আমরা শুরু করেছিলাম, এই গ্রাফটি দিয়ে আমাদের শুরু করেছিলাম। এটা কিরকম গ্রাফ? এটি হচ্ছে এস বনাম টি এর গ্রাফ। এটি হচ্ছে এস বনাম টি এর গ্রাফ। হ্যাঁ, অনলাইন গিফট ফাতেমা, অনলাইন গিফট। আতিকুর রহমান, মোবাইলে মোবাইলে একটি গিফট যাবে। তো এখন মোবাইলে ওই গিফটটি পাওয়ার জন্য তোমাকে তো আসলে কিছুটা যোগ্যতা অর্জন করে নিতে হবে। তো সেই যোগ্যতাটি আসো আমরা অর্জন করে নেই। গ্রাফ অ্যানালাইসিস তোমাকে শেখানো হয়েছে। তুমি যেই কাজটি করবে, অপু ভাই এখানে আছেন কিনা? অপু ভাই থাকলে থ্যাংক ইউ এসএমএস। হ্যাঁ, অপু ভাই থাকলে আসলে অপু ভাই আছে বোধহয়, ঘর ঘর করে অপু ভাই কথা বলছে নাকি? এটা কি অপু ভাই নাকি? এই যে এস বনাম টি গ্রাফটা রয়েছে, এই এস বনাম টি গ্রাফকে, এই এস বনাম টি গ্রাফে ভাইয়া ক্লাস আপলোড দিবেন না, যাদের দরকার মনে হবে ওরা আপনার কাছ থেকে কালেক্ট করে না। আচ্ছা, হোমওয়ার্ক বা যেই গিফটটি আমি তোমাদেরকে দিতে যাচ্ছি, যেই গিফটটি আমি তোমাদেরকে দিতে যাচ্ছি, এই যে গিফট, এই যে এস বনাম টি গ্রাফটি আছে, এই গ্রাফকে তুমি এ বনাম টি গ্রাফে রূপান্তর করবে। এ বনাম টি গ্রাফে রূপান্তর করবে। করলাম ভাইয়া রূপান্তর। রূপান্তর করার পরে কি করব? রূপান্তর করার পরে তুমি সেই, আচ্ছা অপু ভাই আমি একটু গ্রুপে ছবি পোস্ট করতে বলছি, তুমি দেখো যদি ছবি পোস্ট করতে কোনো সমস্যা না হয় তোমরা মেডি এইম গ্রুপে সেই ছবিটি পোস্ট করে দিবে। মেডি এইম গ্রুপে সেই ছবিটি পোস্ট করে দিবে। এবং যারা যারা সঠিক উত্তর দিবে, সবাই কথা শুনো, এ বনাম টি গ্রাফে রূপান্তর করবা, এ বনাম টি গ্রাফে রূপান্তর করবা। এই যে এস বনাম টি গ্রাফটা আছে, এই এস বনাম টি গ্রাফটাকে কি করবা? এস বনাম টি গ্রাফটাকে এ বনাম টি গ্রাফে রূপান্তর করবা। এইটা কি সমমন্দনের 2 নাম্বার গ্রাফ? খেয়াল করো ভাইয়া, মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ। মন্দন মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ। তার মানে আসলে কি? তার মানে ক্রমাগত বেগ হ্রাস পাচ্ছে। তার মানে যতবারই আমি ভি মাইনাস ইউ করব আসবে হচ্ছে মাইনাস এ, কারণ শেষ বেগের মানটা কম, আদি বেগের মানটা বেশি, কারণ বেগ তো হ্রাস পাচ্ছে, হ্রাস, বেগ কমতেছে। তার মানে এক্সিলারেশনটা কি? এক্সিলারেশনটা হচ্ছে নেগেটিভ, এক্সিলারেশনটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এক্সিলারেশনটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো এই নেগেটিভ এক্সিলারেশন, এই হচ্ছে নেগেটিভ এক্সিলারেশন। নেগেটিভ এক্সিলারেশনের চিহ্নটা দিয়ে দিছি। এক্স এক্সিসের নিচের দিকে হবে, কারণ এক্স এক্সিসের উপরের দিকে যদি যাইতো, এক্স এক্সিসের উপরের দিকে যদি যাইতো তাইলে আমরা কি বলতাম? তাইলে আমরা বলতাম হচ্ছে প্লাস এক্সিলারেশন, এক্সিলারেশনটা ধনাত্মক। আর এক্স এক্সিসের নিচের দিকে যদি আসে, 0 0 নিচের দিকে, তাইলে হবে হচ্ছে মাইনাস এক্সিলারেশন, মাইনাস এক্সিলারেশন। ঠিক আছে রিজওয়ানা মাহি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।